আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আজকে নীতি আয়োগের বৈঠক ছিল, আর এই নীতি আয়োগের বৈঠকে বিজেপি শাসিত সমস্ত রাজ্যের বা বিজেপির সমর্থিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকলেও এই নীতি আয়োগের বৈঠকে ইন্ডি অ্যালায়েন্সের মুখ্যমন্ত্রী যারা ছিলেন তারা কিন্তু থাকবেন না, আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদারতা দেখিয়েছিলেন, সৌজন্যতা দেখিয়েছিলেন, এবং আগে থাকতে যে কথা তিনি দিয়ে দিয়েছিলেন যে হ্যাঁ তিনি নীতি আয়োগের বৈঠকে যাবেন, সেই কথা পালন করার জন্য এবং বাঙালিদের হয়ে কিছু জিনিস বা কিছু ভালো কিছু প্রাপ্য আদায়ের জন্য নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইন্ডি অ্যালায়েন্সের সমস্ত মুখ্যমন্ত্রীরা না যাওয়ার সত্ত্বেও তিনি বাংলার ভালোর জন্য গিয়েছিলেন। কিন্তু কি হলো? গিয়ে কোনো লাভ হলো না। তার কারণ বিজেপি সরকার বরাবর বাংলা বিরোধী, এটা সর্বজন বিদিত। প্রত্যেকটা মানুষ আজ জেনে গেছে, বাচ্চা বাচ্চা মানুষ আজ জেনে গেছে যে বিজেপি সরকার বাংলা বিরোধী, চরম বাংলা বিরোধী। আর সেই চরম বাংলা বিরোধী হওয়ার সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সৌজন্যতা দেখিয়ে নীতি আয়োগের বৈঠকে গিয়েছিলেন কিছু যদি ভালো কিছু নীতি পশ্চিমবঙ্গের জন্য করা যায়। তার দরুন কি হলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতাকে 5 মিনিটের মধ্যে থামিয়ে দেওয়া হলো, এবং তার বক্তৃতা যখন চলে তার মাইক অফ করে কার্যত মুখ্যমন্ত্রীকে অপমান করা মানে গোটা পশ্চিম বাংলাবাসীকে, গোটা বাঙালি সমাজকে অপমান করা। সেই অপমানের জবাব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ওয়াকআউট করেছিলেন নীতি আয়োগের বৈঠকে আজকে দুপুরবেলায় যেটা হয়েছে, এবং তিনি সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে ফেরতে চলে এসেছেন। তার আগে যে প্রেস কনফারেন্সটা উনি করেছেন সেটা আপনাদেরকে শোনালাম। এবং এই নীতি আয়োগের বৈঠকে কোনো নীতি মানাই হয়নি। কোনো বিরোধী দলের বা কোনো বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হয়নি। তার জন্য অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো থাকে তাদের জন্য যে কি ভালো হবে কি খারাপ হবে সেটা বলার বা বিবেচনা করারও কোনো সুযোগ ছিল না। মুখ্যমন্ত্রী একটি অভিযোগ মারাত্মক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন নীতি আয়োগের বৈঠকে যখন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা বক্তব্য দিচ্ছিলেন তখন তাদের মাইক বন্ধ করা হয়নি। তাদের মাইক 15 মিনিট 20 মিনিট ধরে তারা বক্তৃতা দিয়েছেন, এবং তাদেরকে সাদরে গ্রহণ করে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হওয়া আজকে নীতি আয়োগ বৈঠকে তাদের বক্তব্য। কিন্তু পশ্চিমবঙ্গের যখন টার্ন আসে 5 মিনিটের মধ্যেই তাকে থামিয়ে দেওয়া হয়। এই অপমান শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, এই অপমান আমার, এই অপমান আপনার, এই অপমান সমগ্র বাঙালি জাতির। তার সাথে সাথে এই অপমান সমস্ত নারী জাতির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী, আর সেই নারী জাতির অপমান বিজেপি সরকার দিনে 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 করে এসেছেন, এবং আজকেও নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করে তার পুনরাবৃত্তি ঘটালেন। এই নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকআউটকে কার্যত সমর্থন করেছেন বিজেপি অবিজেপি যে সমস্ত দলগুলো রয়েছে, ইন্ডি অ্যালায়েন্সের যে সমস্ত দলগুলো রয়েছে, সকলেই মুখ্যমন্ত্রীর যে অপমান করা হয়েছে মুখ্যমন্ত্রীকে বক্তৃতা দিতে দেওয়ার সময় মাইক অফ করে দিয়ে, সেটার যে প্রতিবাদ সেটা দেশ জুড়ে সকল বড় বড় রাজনৈতিক দলগুলো করেছে, এবং বড় বড় দলগুলো, রাজনৈতিক দলের যারা মুখপত্র রয়েছে তারা এটার কিন্তু যথেষ্ট প্রতিবাদ করেছেন। যেমন রাজীব শুক্লা কংগ্রেসের, তিনি ঘোর প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই ঘটে যাওয়া ব্যবহারের। আম আদমি পার্টির সঞ্জয় রাউত তিনিও প্রতিবাদ করেছেন প্রেস কনফারেন্স করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই ঘটনার তারা নিন্দা করছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে দুই বিপরীত মেরুতে বসে থাকা দল তৃণমূল এবং সিপিএম, সেই সিপিএম দলের মোহাম্মদ সেলিমও
ঘোর বিরোধিতা করেছেন, ঘোর প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নীতি আয়োগে ঘটে যাওয়া এই দ্বিচারিতা মনোভাবের বিজেপি সরকারের। এবং মোহাম্মদ সেলিম বিজেপি সরকারকে বিভিন্ন নীতিতে কার্যত একদম আরো তাদেরকে প্রতিবাদ জানিয়ে তাদেরকে তাদের মুখোশ খুলে দিয়েছেন মোহাম্মদ সেলিম তৃণমূল কংগ্রেস এবং সিপিএম তারা কিন্তু সকলেই জানে যে দুটো মেরুতে অবস্থিত, কিন্তু তবুও মোহাম্মদ সেলিম আজকে বিজেপি যে নোংরামিটা করছে পশ্চিমবাংলা জুড়ে সেটা নিয়েও সরব হয়েছেন। কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, যিনি কার্যত বোঝাই যায় যে বিজেপির সঙ্গে তলায় তলায় জোট হাট বেঁধে নিয়েছেন এবং হয়তো খুব তাড়াতাড়ি কংগ্রেসের অধীর চৌধুরী বিজেপিতে জয়েন করতেও হয়তো পারেন। তার জন্য ওনার মুখ থেকে এখন আর বিজেপির সম্বন্ধে খুব একটা প্রতিবাদ শোনা যায় না। কিন্তু আমার শুনে ভালো লাগলো তার শরিক দল সিপিএম এর মধ্যে এখনো সত্যতাটা রয়েছে কিছুটা হলেও, যার জন্য তারা বিজেপির যে রাজ্য ভাগের চক্রান্ত সেটা নিয়েও আজকে মোহাম্মদ সেলিম আওয়াজ তুলেছেন। বিনাশকালে বিপরীত বুদ্ধি, এই কথাটা আমরা শুনেছি। সিপিএম এর বিনাশ চারিদিকে হয়ে গেছে, তারপরেও যে তাদের একটা শুভ বুদ্ধি উদয় হচ্ছে, মোহাম্মদ সেলিমের একটা বক্তব্য দেখে মনে হলো যে কিছুটা ভালো লাগলো যে উনি অন্তত সত্য কথাটা বললেন, যে ক্ষমতাটা অধীর রঞ্জন চৌধুরীর নেই দেখলাম। প্রসঙ্গত বলে রাখি, নীতি আয়োগের বৈঠক নিয়ে যেটা হয়েছে আজকের ঘটনা, কিন্তু গত দুদিন ধরে যে ঘটনা চলছে সেটা তীব্র নিন্দনীয় এবং প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীকে তার প্রতিবাদ জানানো উচিত। তার কারণ এই বিজেপি সরকার বলে বাংলায় ক্ষমতা দখল করব, অথচ এই বিজেপি সরকার দিনের পর দিন বাংলাকে ভাগ করার চক্রান্ত করে যাচ্ছে। এই বিজেপি সরকার বলে যে আমরা ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের নাগরিককে, মা বোনকে ৩,০০০ টাকা করে দেব, অথচ এই বিজেপি সরকার পশ্চিমবঙ্গের নারীদেরকে দুভাগে ভাগ করতে চাইছে। তারা উত্তরবঙ্গকে কেটে একটা আলাদা রাজ্য করার দাবি জানাচ্ছে দিনের পর দিন ধরে। তারা উত্তরবঙ্গকে নর্থ ইস্টের সঙ্গে যোগ করার একটা দাবি জানাচ্ছে সংসদে, আর এদিকে বলছে তারা পশ্চিমবঙ্গকে ভালোবাসে। যারা পশ্চিমবঙ্গকে ভালোবাসে তারা এইভাবে পশ্চিমবঙ্গকে ভাগ হতে দিতে পারে, এটা আপনারা ভাববেন, আপনারা কমেন্টস করবেন। কিন্তু কেনই বা বিজেপির এই পশ্চিমবঙ্গকে ভাগ করার এত ইচ্ছা? কেন বিজেপির পশ্চিমবঙ্গ ভাগ হলে তাদের এত ভালো হবে? আপনারা কি কিছু বুঝছেন? বাঙালি সমাজ, পশ্চিমবঙ্গবাসী, আমরা এর আগে একটা বঙ্গভাগ দেখেছি। ব্রিটিশরা আমাদের বাঙালিদেরকে দুভাগে ভাগ করে দিয়েছেন, সেই সময় বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল। আজ আবার সময় আসছে বিজেপির বিরুদ্ধে বঙ্গভঙ্গ আন্দোলন গড়ে তোলার। বিজেপি যদি চেষ্টা করে বাংলাকে ভাগ করার, আমাদের পশ্চিমবঙ্গবাসী আবার বঙ্গভঙ্গ আন্দোলন করবে, এটা কিন্তু বিজেপির জেনে রাখা দরকার। তার কারণ বিজেপি কেন এত মেতে উঠেছে বাংলাকে ভাগ করার জন্য? অনেক ভেবে দেখলাম যে সম্ভবত বিজেপি বাংলায় পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারছে না, এবং এটাও জানে যে পশ্চিমবঙ্গে যতদিন বাঙালিদের অগ্রাধিকার থাকবে তাদের পশ্চিমবঙ্গ দখল করা কোনোদিন হবে না। তাই বাংলাকে ভেঙে ভাগ করে দাও, বাংলাকে দুটো ভাগে ভাগ করে দাও। যারা নর্থ ইস্ট সাইডের সঙ্গে যুক্ত করে দাও উত্তরবঙ্গকে, উত্তরবঙ্গে যারা রয়েছে সেখানে কিছুটা বিজেপির প্রভাব রয়েছে। তাই একটা রাজ্য যদি উত্তরবঙ্গকে কেটে করা যায়, সেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের কিছুটা সুবিধা হবে মুখ্যমন্ত্রী হওয়ার যে লালসা সেটা পূরণ হওয়ার। কিন্তু উত্তরবঙ্গবাসী কি মেনে নেবে? না, উত্তরবঙ্গবাসীও তারা এই আন্দোলন, তারা এই বাংলা ভাগ তারা কিন্তু চায় না। আমরা দেখেছি সিপিএম এর আমলে পাহাড়ে দিনের পর দিন ঝগড়া লেগে থাকতো, ঝামেলা লেগে থাকতো। দার্জিলিং দিনের পর দিন ধর্মঘট হয়ে থাকতো। পাহাড় আর জঙ্গলমহলের অশান্তি কার্যত সিপিএম এর আমলের একটা কি বলবো রিমার্কস হয়েছিল। প্রত্যেক দিন দার্জিলিং ধর্মঘট, খুন, হত্যা, দার্জিলিং এ পর্যটকের সংখ্যা ধীরে ধীরে কমতে লেগেছিল। আজ সেই দার্জিলিং শান্ত, আজ সেই জঙ্গলমহলের মাওবাদীরা শান্ত। তাই বিজেপির দেখতে অসুবিধা হচ্ছে হয়তো। তাই কেন্দ্র চাচ্ছে আবার নতুন করে পাহাড়কে উত্তপ্ত করার। কেন্দ্র চাইছে আবার নতুন করে পাহাড়কে কিভাবে অশান্ত করা যায়। তাই তো কেন্দ্রের বিভিন্ন মন্ত্রী থেকে কেন্দ্রের যারা বিজেপির এমপি রয়েছে, নন বেঙ্গলি এমপি রয়েছে, তারা বাংলাকে ভাগ করার চেষ্টা করছে। আরে ভাই, নন বেঙ্গলি এমপি তুমি পশ্চিমবঙ্গের কে ভাগ করা, বাঙালি সমাজকে ভাগ করা তুমি কে? শুধু পশ্চিমবঙ্গকে ভাগ করাই নয়, এক নন বেঙ্গলি এমপি তিনি আমাদের যে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জায়গার কিছু কিছু জেলাকে বলছে ভাগ করে রাষ্ট্রপতি শাসন জারি করে দাও। নিজের রাজ্যটা দেখো,
নিজের রাজ্যটা দেখুন আপনারা, যারা বিজেপির এমপি রয়েছেন। আর আমাদের হাফ প্যান্ট মন্ত্রী রয়েছেন এক সুকান্ত মজুমদার, আর 12টা এমপি পশ্চিমবঙ্গ থেকে সিলেক্ট হয়ে সংসদে গেছে। তারা কি শুধু টেবিল বাজানোর জন্য গেছে? না তারা বাংলা মায়ের সন্তান নন? না বিজেপিকে সমর্থন করতে গেলে বাংলা বিরোধিতা দেখাতেই হবে? তারা নিজের কুক্ষিগত করার জন্য ক্ষমতা, নিজের সংসারে হাঁড়ি চাপানোর জন্য, নিজেদের ক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাকে দুভাগ হওয়ার জন্য সমর্থনও করছে। সুকান্ত মজুমদার বলছে বাংলাটা ভাগ না হোক, কিন্তু বাংলার উত্তরবঙ্গটাকে নর্থ ইস্টের সঙ্গে যোগ করে দেওয়া হোক, অর্থাৎ সমস্ত পাওয়ার থাকবে নর্থ ইস্টের হাতে, সমস্ত কিছু ডেভেলপমেন্টের যে পর্যটকের যে রেভিনিউ সব পাবে নর্থ ইস্ট ডেভেলপমেন্ট বোর্ড, আর থাকবে বাংলার সঙ্গে যোগ। এটা তিনি বলতে চাইছেন, অর্থাৎ বলতে চাইছেন বাংলাকে হাতে মারার দরকার নেই, পাতে মারো। এই চক্রান্ত হচ্ছে বিজেপির বাঙালি এমপিদের। তারা গুজরাটি এমপিদের, গুজরাটি যারা তাদের কর্ণধার রয়েছে তাদের কাছে নিজেদের প্রশংসা কুড়াবে বলে বাংলাকেও ভাগ করার ইচ্ছা শক্তি প্রকাশ করতে ছাড়ছে না। কিন্তু বিজেপির এক মুখপাত্র তিনি শ্রমিক ভট্টাচার্য আবার উল্টো সুর বলছেন। তিনি বলছেন এটা বিজেপির চিন্তাধারা নয়। অর্থাৎ বিজেপির বাংলা ভাগের নীতি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দুটো ঝড় চলছে। কেউ বলছে বাংলা ভেঙে দাও, যারা বিজেপির কেন্দ্রের নেতাদের কাছে ভালো সাজতে চায় তারা বলছে বাংলা ভেঙে দাও, আর যাদের মধ্যে কিছুটা হলেও বাংলা সত্তা রয়েছে তারা বলছে না, বাংলাটা এখনো থাকবে। অথচ এই বিজেপি দলটাকে গঠন করেছিল একজন বাঙালি, শ্যামাপ্রসাদ মুখার্জি। আজ তিনি বেঁচে থাকলে জানি না যে বাংলা ভাগ হওয়াটা দেখতে পারতেন কিনা। আমার সন্দেহ রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি, সাভারকার এরা একসময় ব্রিটিশদের তাবেদারি করেছিলেন, আর তাদের যে উত্তরসূরিরা দেখতেই পাচ্ছেন আজ তারা গুজরাটিদের তাবেদারি করে বেড়াচ্ছে। বাঙালি যারা রয়েছেন তারা গুজরাটিদের তাবেদারি করে বেড়াচ্ছেন। লজ্জা লাগে ভেবেও। তবে পশ্চিমবাংলাবাসীর কাছে নিশ্চয়ই আমি আশা রাখি যে তারা কোনোদিন বাংলা ভাগ হতে দেবে না। আর যতদিন তৃণমূল কংগ্রেস সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন তিনি যতদিন রয়েছেন বাংলা ভাগ হতে দেবেন না। অবশ্যই বাংলা কোনোদিন ভাগ হবে না। তার কারণ হচ্ছে বাংলাকে বিজেপি চাইছে একটা ভাতে মারতে। বাংলা যদি ভাগ হয়ে যায় তাহলে দার্জিলিং এই সমস্ত পর্যটক জায়গা থেকে বাংলার যে একটা পর্যটকদের রেভিনিউ আসে, বাংলার ইনকাম কিছু কমবে। চা বাগান থেকে বাংলার একটা বিভৎস রপ্তানি করে একটা ভালো রকম বাংলার জন্য একটা ইনকাম হয়, সেটা তারা বন্ধ করতে পারবে। তাই বাংলাকে তারা হাতে না মেরে পাতে মারতে চাইছে, ভাতে মারতে চাইছে, যেটা বাংলা ভাষায় বলা হয়। আবার অন্যদিকে বিজেপির বিষ্ণুপুরের এমপি সৌমিত্র খান, তিনি একসময় কংগ্রেস ছিলেন, পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে এমপি হন, আবার এখন বিজেপিতে গেছেন। আগামী দিনে কোথায় যাবেন তিনি নিজেও জানেন না। নিজের বিবাহিতা স্ত্রীকে পরিত্যাগ করেছেন, আবার আরেকটি বিয়ে করেছেন, মানে কোনো জায়গাতেই তার স্টেবিলিটি নেই। তিনি রাজনীতিতে যেরকম আনস্টেবল, তিনি তার পার্সোনাল লাইফে আনস্টেবল। এ হেন সৌমিত্র খান এখন বলছেন লোকসভায় দাঁড়িয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করতে হবে, তিনি ঘোটালা করেছেন লিপস অ্যান্ড বাউন্ড কেসে। বক্তব্যটা আপনারা আগে একবার শুনে নিন তিনি কি বলেছেন, শুনুন। ये जो टाइम आ गया सर, पूरा पश्चिम बंगाल जितने सारे विश्व का बेनाना कंट्रीज है, जितने सारे पूरा विश्व में जितना रोहिंग्या है उसको इनवाइट कर रहे हैं। इसमें हम लोग अच्छा रहेंगे? इसमें हम लोग अच्छा रहेंगे? आप लोग बोलिए। नहीं रहेंगे, क्योंकि पश्चिम बंगाल में हर दिन पर डे 5,000 से 10,000 रोहिंग्या पर डे आ रहा है, और आने के बाद पूरा भारत में सप्लाई हो रहा है। ये बड़ी बड़ी बात है, सांसद कर रहा था सर, 2 मिनट भी नहीं हुआ। अब देखिए घड़ी, जो बड़ी बड़ी बात बोल रहा था वो सबसे बड़ा चोर है। मैं सबको रिक्वेस्ट करेंगे जितने सारे फंड वेस्ट बंगाल में भेजिए उसका पाई टू पाई आपका तदंत होना चाहिए। वहां पे इतने सारे घोटाला हो रहे, कोई देखने वाला है नहीं। मैं बोलेंगे जो घोटाला हो रहा है ये घोटाला का पीछे कौन है, इसको देखना चाहिए। वही बोलेंगे सर। 1 मिनट सर, 2 मिनट सर। सर मैं जो सबसे बोल रहा था बजट के लिए घोटाला के बाद बोलेंगे, मैंने अभिषेक बंदोपाध्याय के बोलेंगे लिप्स एंड बाउंड्स में जो 100 करोड़ का एटाशो ईडी के साथ वो किसका मालिक है, इसका जवाब देना चाहिए। इसका जवाब देना चाहिए। उन लोग का पहले इन्वेस्टिगेशन करिए, कितना घोटाला किया है। 5,000 करोड़ घोटाला, इसको अरेस्ट होना चाहिए। मैं मांग करता हूँ, रखता हूँ। धन्यवाद जी। তার দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করতে হবে এবং বাংলায় যে চিফ মিনিস্টার রয়েছে বাংলায় রোহিঙ্গা প্রবেশ করাচ্ছে। আমি এখানে সৌমিত্র খান বাবু এবং বিজেপির যারা আমার বন্ধু রয়েছেন, সমর্থক যারা রয়েছেন, বিজেপির সমর্থক আমার বিজেপি বন্ধুরা,
তারা একটা উত্তর দেবেন এবং চোখটা খুলবেন। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য আপনাদেরকে শোনানোর দরকার নেই, আপনারা সকলেই জানেন। তিনি সর্বজন জনসমক্ষে বলেছিলেন যে আমার এগেনস্টে কোন রকম দুর্নীতি প্রমাণিত হলে আমি হাসতে হাসতে মৃত্যুবরণ করব, ফাঁসির মঞ্চে নিজেকে ঝুলিয়ে দেব। তিনি বলেছিলেন হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেবেন। সৌমিত্র খান বাবু বা বিজেপির এমন কোন এমপি রয়েছে, এমন কোন নেতা রয়েছে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কেউ কারুর এরকম হিম্মত রয়েছে একবার বলে দেখাক মিডিয়ার সামনে যে তার এগেনস্টে কোন রকম দুর্নীতি দেখা গেলে বা প্রমাণিত হলে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেবেন? তো সংসদে নাটক করে গোটা দেশবাসীকে দেখানোর জন্য এবং কিছু মিডিয়া ফুটেজ খাওয়ার জন্য সৌমিত্র খানের এই নাটক, যে সংসদে নাটক করে তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হোক। আরে ভাই, তোমার ইডি, তোমার সিবিআই, বিজেপির ইডি, বিজেপির সিবিআই এতদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাচ্ছে, একটা কিছু খুঁজে পেয়েছে? যদি খুঁজে পেতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ঝুলে যাবেন, তাহলে আবার নাটক করে সংসদে কি করতে বলার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হোক? অ্যারেস্ট কি নিজের মর্জি মতো করা যায় নাকি, যাকে খুশি, কোন রকম তথ্য প্রমাণ না থাকলে? এত ইডি সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত 5 বছর ধরে হেনস্থা করলো, তার পরিবারকে হেনস্থা করলো, তার বাচ্চার ছেলে মেয়েকে হেনস্থা করলো, স্ত্রীকে হেনস্থা করলো, শালীকে হেনস্থা করলো, বাবা মাকে হেনস্থা করলো। কি পেলে? আর যদি পেয়েই থাকে, যেদিন প্রমাণিত হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা যুব সমাজই ভিডিও করব। যেদিন পেয়ে থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমরাই প্রতিবাদ করব। কিন্তু আগে পেয়ে তো দেখাও। মাফ করবেন। আর গাছ দেখাও যে তোমাদের বিজেপির নেতাদের মধ্যে কাদের রয়েছে, সৌমিত্র খান বাবু, আপনাদের বিজেপির নেতার মধ্যে এই হিম্মত যে আমার এগেনস্টে প্রমাণ থাকলে আমি ফাঁসিতে ঝুলবো। বলার কেউ আছে? আরে ভাই, কিছু বলার আগে শুভেন্দু অধিকারী আগে টুইট করে ফেলেছেন, সেটা একবার টুইটটা আপনাদের স্ক্রিনে রয়েছে, দেখতে পাচ্ছেন। তিনি বলেছেন কাঁচের ঘরে বসে থেকে অন্য জায়গায় ঢিল মারা উচিত নয়। সৌমিত্র খান বাবুকে সমর্থন জানিয়েছেন, দারুণ কাজ করেছেন পার্লামেন্টে। কে বলছে? যার নামে সারদা এফআইআর রয়েছে। কে বলছে দুর্নীতির কথা? অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার দুর্নীতি প্রত্যক্ষ টিভিতে দেখা গেছে নারদা স্টিং অপারেশনে, খবরের কাগজে মুড়ে মালকুড়ি কিছু নিচ্ছেন। যার দুর্নীতি নিয়ে সারদার মেন কর্তা সুদীপ্ত সেন চিঠি লিখে গেছেন সিবিআই কে যে শুভেন্দু অধিকারী আমার কাছে বারংবার টাকা নিয়েছে, শুভেন্দু অধিকারী আমার কাছে 6 কোটি টাকা নিয়েছে, কোটি কোটি টাকা নিয়েছে। কে বলেছে? সারদার কর্তা সুদীপ্ত সেন। কাকে চিঠি লিখেছে? সিবিআই কে। সিবিআই এখনো ঘুমোচ্ছে। হিম্মত হবে শুভেন্দু অধিকারীর বলার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো যে না, ওটা মিথ্যে কথা, যদি সত্যি হয় আমি মৃত্যুবরণ করবো, ফাঁসির মঞ্চে ঝুলে যাব, অ্যারেস্ট করার দরকার নেই? পারবেন সৌমিত্র খান বাবু এইটা নিয়ে কিছু বলতে? এত কিছু যে দেখালো সৌমিত্র খান সংসদে নাটক, সেই নাটকের উদ্দেশ্যে বলছি। আর যেটা কথা রইল পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ঢোকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে নাকি পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ঢুকছে। আরে ভাই, একটা বাচ্চা ছেলেও জানে পশ্চিমবঙ্গ হচ্ছে বর্ডার রাজ্য, অর্থাৎ পশ্চিমবঙ্গের সঙ্গে ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে। কোথায় কোথায় রয়েছে ভারতবর্ষে? পশ্চিমবঙ্গে রয়েছে, কাশ্মীরে রয়েছে, এরকম বিভিন্ন জায়গায় তার কাটার বর্ডার রয়েছে। বাংলাদেশ রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে তার কাটা বর্ডারে, পাকিস্তানের সঙ্গে কাশ্মীরে রয়েছে তার কাটা বর্ডার। এই বর্ডার দিয়ে স্থলপথে মানুষ প্রবেশ করে যাচ্ছে। সেটা অভিযোগ জানিয়েছেন সৌমিত্র খান, সেটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ। মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বিএসএফ রয়েছে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সেন্ট্রাল ফোর্স রয়েছে নাকি? তাহলে যদি সৌমিত্র খানের কথা অনুযায়ী পশ্চিমবঙ্গে বর্ডার পেরিয়ে রোহিঙ্গা ঢুকে যায়, তাহলে স্বরাষ্ট্র দপ্তর কি করছে? স্বরাষ্ট্র দপ্তরের বিএসএফ কি করছে? সকলেই জানেন। আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিই, বর্ডারের আন্ডারে, বর্ডার থেকে 50 কিলোমিটার রেডিয়াস পর্যন্ত বিএসএফ এর কন্ট্রোলে থাকে। মানে এই নয় যে বর্ডারেই শুধু বিএসএফ দাঁড়িয়ে রয়েছে, বর্ডার থেকে আরো 50 কিলোমিটার রেডিয়াস রয়েছে বিএসএফ এর হাতে। এত বড় জায়গা জুড়ে বিএসএফ নিজেদের হুকুমত চালায়, স্বরাষ্ট্র দপ্তর নিজেদের হুকুমত চালায়। সেখানে পুলিশের কোন রকম ক্ষমতা নেই, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরাষ্ট্র দপ্তরের মিনিমাম ক্ষমতা নেই, কারণ সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার। সেখান দিয়ে যদি রোহিঙ্গা প্রবেশ করে তাহলে বিএসএফ ঘুমোচ্ছে বলতে হয়। আর বিএসএফ কার অধীনে রয়েছে? আপনার মালিক অমিত শাহের অধীনে। তাহলে আগে বলুন অমিত শাহকে পদত্যাগ দিতে। এটাই তো বাস্তবে তো এটাই দাঁড়াচ্ছে। আর বলছেন সব থেকে বেশি রোহিঙ্গা পশ্চিমবঙ্গে ঢুকে যাচ্ছে। আরে ভাই, বিহার উত্তরপ্রদেশে ঢুকবে কি করে? বর্ডার লাগোয়া তো পশ্চিমবঙ্গ।
তারা তো উড়ে বিহারে চলে যাবে না। যদি বিহার বর্ডার লাগোয়া হতো বিহারে ঢুকতো, কাশ্মীর বর্ডার লাগোয়া, সেখানে কাশ্মীরি জায়গায় দিনের পর দিন জঙ্গি হামলা হচ্ছে, বর্ডার পেরিয়ে ঢুকে যাচ্ছে, সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় নেই, তাহলে সেখানে কি করে ঢুকছে? সেটা তো কেন্দ্র শাসিত অঞ্চল রয়েছে বিভিন্ন জায়গা, সেখানে সেখানে কি করে ঢুকছে? যুক্তি তর্কের সঙ্গে যুক্তি করতে গেলে অনেক যুক্তি থাকে, কিন্তু খ্যাপার প্রলেপ করলে আর টিআরপির জন্য করলে কোন রকম যুক্তি থাকে না। আর যদি বলেন রোহিঙ্গা পশ্চিমবঙ্গে ঢুকে যাচ্ছে, তাহলে স্বরাষ্ট্র দপ্তরকে আগে ইস্তিফা দিতে হয়, তা না হলে পশ্চিমবঙ্গে ঢুকবে কি করে? এটা তো বাচ্চারাও জানে। তাই বাজেটে বিজেপির যে দুর্নীতি, বাজেটে এনডিএ সরকারের যে একচোখো মনোভাব, বিভিন্ন সরকারকে, রাজ্য সরকারকে, ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকারকে বঞ্চিত রেখে দুটো রাজ্যকে, বিহার এবং অন্ধ্রপ্রদেশ, এই দুটো রাজ্যকে বিপুল সাহায্য করার যে কাছা সকলের কাছে খুলে গিয়েছিল, ছিছি হচ্ছিল, সেটা থেকে চোখ ঘোরানোর জন্যই পার্লামেন্টে এই নাটক। আর গতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে যেভাবে কাছা খুলে দিয়ে এসেছে, তারপরে বিজেপির এইটা নাটক, কিছুটা ফুটেজ খাওয়ার। কিন্তু যারা বুদ্ধি দিয়ে কাজ করবে, যারা বুদ্ধি দিয়ে ভাববেন, সৌমিত্র খান যে একদম পাগলের প্রলাপ বকছে, সেটা সকলেই বুঝতে পারবেন। আর নীতি আয়োগের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে অপমান করা হলো, সেটাকে তীব্র প্রতিবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে দেখা হবে কোনো এক প্রতিবেদন নিয়ে। এবং যাওয়ার আগে একবার আপনাদের কাছে রিকোয়েস্ট করে যাই, ইউটিউবে দেখলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।